বেসিক কম্পিউটারের চতুর্থ পর্ব টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ইনসার্ট ট্যাবের ব্যবহার সম্পর্কে জানব। সো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করব। আজকে আমরা এই ট্যাব নিয়ে কাজ করব, ইনসার্ট ট্যাব। দিস ইজ দ্য ট্যাব। তো ইনসার্ট ট্যাবের মধ্যে যা যা আছে, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল, পিকচার, ক্লিপ আর্ট, শেপস, স্মার্ট আর্ট, চার্ট, হাইপারলিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স, header, footer, page number, text box, quick parts, word art, signature, date and time, object, equation, symbol. অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে আমাদের সব টুলস লাগে না। যেই টুলস গুলো সব থেকে বেশি ব্যবহার করা হয় বা কাজের ক্ষেত্রে বেশি প্রয়োজন পড়ে, আমরা সেই টুলস গুলাই বেশি বেশি দেখবো বা সেই টুলস গুলা নিয়ে বেশি বেশি কাজ করব। সো আমরা প্রথমে কভার পেজটা করব, কারণ আমাদের মধ্যে অনেকে স্টুডেন্ট আছেন যাদের একটা ওয়ার্ডের একটা কভার পেজ তৈরি করার প্রয়োজন হয়। তো কিভাবে একটা আকর্ষণীয় কভার পেজ তৈরি করবেন সেটা আমরা দেখবো, যে ইনসার্ট কভার পেজ। সো প্রথমে আমরা কভার পেজে ক্লিক করলে এখানে কিছু ফরম্যাটেড কভার পেজ পাবো। তো এখান থেকে যে কোনো একটা কভার পেজ আমরা চুজ করব। এখানে আমাদের কভার পেজের টাইটেল, টাইপ, ডকুমেন্ট টাইটেল, যে কোনো একটা টাইটেল, সাপোজ বিজনেস এনভায়রনমেন্ট আমাদের মেইন টাইটেল। আমাদের সাবটাইটেল দরকার নেই, আমরা কেটে দেই। আমাদের ডেট দরকার নেই। যদি কারো কোনোটা দরকার হয় তাহলে সেটা এখানে ইনপুট দিতে পারবে। এক্ষেত্রে এই কভার পেজটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আকর্ষণীয় মনে হচ্ছে এই পেজ থেকে। সো এটাকে আরেকটা আকর্ষণীয় করার জন্য আমরা আরো কিছু টুলস ব্যবহার করতে পারি। আমরা আগে শিখেছি হোম ট্যাবের সেন্টার এলিমেন্ট সম্পর্কে, যেটার মাধ্যমে আমরা এটাকে মিডিলে নিতে পারি। আমরা এটার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, আলজেরিয়ান দিতে পারি, আরোহণী দিতে পারি, বা টাইমস নিউ রোমান দিতে পারি। তো আমি আলজেরিয়ান এক্ষেত্রে চুজ করলাম। এক্ষেত্রে যদি চাই আমি ফন্টের একটু কালার করতে, তাহলে একটু কালারফুল করতে পারি। তো মূলত টাইটেলটাকে টাইটেল হেডিং এ দেওয়াটা বেটার, বা টাইটেল স্টাইলে দেওয়াটা বেটার। সো আমরা এটাকে সিলেক্ট করে একটা টাইটেল পার্টে ফলো করব। তো টাইটেল পার্ট ফলো করার পর আমরা দেখতে পাচ্ছি ফন্ট সাইজটা একটু ছোট মনে হচ্ছে। সো ফন্টটাকে আমরা 34 করে দেই, বা আরেকটু বড় করে দেই 50, একটু বেশি হয়ে গেল 45। So this is enough. ওকে, এদিকে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি, এখানে আরো কিছু কালার আছে। তো আমরা এখানে এই কালারগুলোকে এডিট করতে পারবো। তার জন্য আপনাকে এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনি এই কালার লেআউট গুলো পাবেন বা শেপ স্টাইল গুলো পাবেন। সো এখান থেকে আরো অনেক কালার বের করে আপনি যে কোনো একটা কালার এখান থেকে চুজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী, এবং পরবর্তীতে সেই কালারটা ওকে করে দিতে পারবেন। এক্ষেত্রে আমরা এটাই চুজ করলাম, এবং নিচেও একটা কালার আছে। সো কালারকে একটা কালার চুজ করে দিতে পারেন। তো এক্ষেত্রে কম্বিনেশন রাখার জন্য আমরা এই কালারটাই চুজ করি। তো এভাবে আপনি একটা কভার পেজ ইনসার্ট করতে পারবেন, বা চাইলে আপনি যদি এদিকে কোনো শেপ নিয়ে কোনো কাজ করতে চান সেটাও করতে পারবেন। যে কোনো ধরনের শেপ নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কভার পেজটাকে খুব আকর্ষণীয় করতে পারবেন। ওকে, আর কভার পেজটা রিমুভ করার জন্য যা করতে হবে, কভার পেজে ক্লিক করতে হবে, ক্লিক করে রিমুভ কারেন্ট কভার পেজ। ওকে, ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে ইনসার্ট নিউ ব্ল্যাঙ্ক পেজ এট দ্য কার্সর পজিশন। আপনার কার্সর হচ্ছে এটা, যেটা এই যে এখানে দেখা যাচ্ছে ফলাফলি করতেছে, এটা হচ্ছে কার্সর। সো এই কার্সর পজিশনে যদি আপনি নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ বা নতুন একটা পেজ আনতে চান তাহলে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করি তাহলে বুঝতে পারবো। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একই পজিশনে এটা চলে আসছে, আর একটা নতুন পেজে কার্সরটা চলে আসছে। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেক, স্টার্ট দ্য নেক্সট পেজ এট দ্য কারেন্ট পজিশন। অ্যাকচুয়ালি এটাও একদম সেম কাজ ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেকের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনি ব্ল্যাঙ্ক পেজ বা পেজ ব্রেক যে কোনো সময় ইউজ করতে পারেন, তবে পেজ ব্রেকটা বেশি ইউজ করা হয়। কন্ট্রোল এন্টার, কিবোর্ডের শর্টকাট যেটা, কন্ট্রোল এন্টার, কার্সরটা রেখে কন্ট্রোল এন্টার প্রেস করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার 3টা পেজ আসছে। তো একটা পেজ আমরা এনেছি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের সাহায্যে, আর একটা পেজ এনেছি কন্ট্রোল এন্টার বা পেজ ব্রেকের সাহায্যে। এবার আমরা টেবিল নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট ডকুমেন্টে বা
ওয়ার্ডে টেবিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা টেবিল কিভাবে ইনসার্ট করে এই জিনিসটা দেখব। সো প্রথমে কি করতে হবে, ইনসার্টে গিয়ে টেবিল চুজ করতে হবে এবং টেবিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলাম আছে 10টা, রো আছে 8টা। সো আমি 10টা কলাম এবং 8টা রো এখানে আনতে পারি। কিন্তু আমার যদি এমন মনে হয় যে আমার 20টা রো 20টা কলাম দরকার, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে ইনসার্টে গিয়ে আপনাকে টেবিলে ইনসার্ট টেবিলে ক্লিক করতে হবে। এখানে আপনি ইনসার্ট করতে পারবেন যে কয়টা কলাম দেবেন। সাপোজ আমি 20টা কলাম দেব এবং 30টা রো দেব, দেন আমি ওকে প্রেস করব। সো এভাবে ঠিক আমি যতগুলা দেব ততগুলা এখানে শো করবে। টেবিলের আরো কিছু বিষয়, আমরা একটা ফর্মাল টেবিল নেই কিছু কাজ করার জন্য, কিছু কাজ দেখানোর জন্য। আমরা 5/2 যে অবস্থায় আছে এই অবস্থা নেই, 5টা কলাম এবং 2টা রো নেই। ওকে, আমরা আরো একটা রো বাড়াবো পরে। আমি একটা কাজ দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় সিভি তৈরি করে থাকি। তো সিভির ক্ষেত্রে আমাদের কি কি লিখতে হয়, আমরা যখন একাডেমিক কোয়ালিফিকেশনটা লিখি তখন আমরা এখানে লিখি এক্সাম নেম, এরপরে লিখি স্কুল, কলেজ or ইউনিভার্সিটি নেম, এরপরে লিখি board or university, grade of the result। এরপরে যেটা লিখি সেটা হচ্ছে পাসিং ইয়ার। আমি একটা ডেমো দেখাচ্ছি, আপনারা জাস্ট একটু খেয়াল করেন। সাপোজ আপনার এক্সাম নেম হচ্ছে এসএসসি, টেবিলের যে কাজটা মূলত হয়, স্কুল নেম হচ্ছে সাপোজ বলমারি জর্জ একাডেমি, বোর্ড হচ্ছে ঢাকা, গ্রেড হচ্ছে এ গ্রেড, পাসিং ইয়ার হচ্ছে 2007। এরপর যদি আমরা চাই, এখন আমাদের ভুল করে আমরা ক্রিয়েট করে ফেলছি যে আমাদের 2টা রো আছে, কিন্তু আমার আরো কিছু রো দরকার। সো এই ক্ষেত্রে কোনো চিন্তা নেই, এটা 2টা ওয়েতে আপনি আপনার রো বাড়াইতে পারবেন। একটা হচ্ছে কি, আপনি এই রোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, ইনসার্ট রো অ্যাবভ অর বিলো। আমরা বিলোতে একটা রো ইনসার্ট করতে চাচ্ছি, ক্লিক করলে আপনার নতুন একটা রো ইনসার্ট হবে। সো এটা হচ্ছে কি এইচএসসি ঢাকা কমার্স কলেজ, বোর্ড হচ্ছে ঢাকা, রেজাল্ট এ গ্রেড 2009। এখন আমি বলছিলাম 2টা ওয়ে দেখাবো, আর একটা ওয়ে হচ্ছে আপনি আপনার এই কার্সরটা একদম শেষ যেই ঘরটা আছে এই ঘরটায় রেখে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে। ট্যাব প্রেস করলে নতুন একটা রো পাবেন। সো আমরা এখানে গ্রাজুয়েশন বা বিবিএ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, CGPA 3.65, পাসিং ইয়ার হচ্ছে 2014। ওকে, আমরা এইভাবে একটা আমাদের সিভির ক্ষেত্রে টেবিল মেক করে থাকি অনেক সময়। তো এক্ষেত্রে আরো কিছু কাজ আছে যেটা আমি দেখাচ্ছি। সাপোজ এখানে এক্সাম নেম, এটা কি হওয়া দরকার? অ্যাকচুয়ালি এটা আমরা দেখতেছি লেফট অ্যালাইনমেন্টে আছে, আমরা যদি
হোমের কথা একটু ফিরে যাই, আমরা দেখতে পাচ্ছি টুলসটা আমার লেফট অ্যালাইনমেন্টে আছে। সো আমরা কি করতে পারি, লেখাটাকে একটু মিডিলে দিতে পারি, মিডিলে দেওয়ার পর এটাকে একটু বোল্ড করে দিতে পারি, দেখতে টেবিলটাকে সুন্দর হবে। এটা দেখতে পাচ্ছি আমরা ফন্ট সাইজ আছে 11, আমরা এটাকে 13 করতে পারি, তাতে আর একটু সুন্দর লাগবে। ঠিক একইভাবে আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে কি করব, মিডিল অ্যালাইনমেন্ট করতে পারি বা ফন্টটাকে এভারেজে 13 করে দিতে পারি। আরেকটা কাজ করতে পারি, এগুলো আমার 11তে আছে, এগুলো স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা বা স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ সেটা হচ্ছে 12 দিলাম। আর সব থেকে মেইন ইয়াটা হচ্ছে যে আমরা যে ফন্টটা নিচ্ছি সেটা হচ্ছে ক্যালিব্রি। সো ক্যালিব্রি থেকে আমাদের ফর্মাল ফন্টটা হচ্ছে টাইমস নিউ রোমান, আমরা টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করে দিই। ওকে, এবার দেখতে পাচ্ছি তাতেও আমার এই জিনিসটা সুন্দর লাগছে না। যদি এইগুলো মাঝখানে অ্যালাইনমেন্টে যাও আর একটু সুন্দর লাগবে। সো আমরা এগুলোকে মিডিল অ্যালাইনমেন্ট বা সেন্টার অ্যালাইনমেন্টে নিয়ে যাই। ওকে, ঠিক আছে, মোটামুটি। এবার আমরা আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের পাসিং এর ঘরটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমরা এদিকে একটু চাপাতে পারি, এভাবে গ্রেডটাকে একটু চাপাই দিই, বোর্ডটাকে একটু চাপাই দিই, নেমটাকে চাপাতে পারি, এভাবে চাপিয়ে অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। এক্ষেত্রে আমরা উপরের ফন্টটাকে যদি আরেকটু ছোট করে দিই, 13 আছে 12 করে দিই, স্ট্যান্ডার্ড সাইজে রাখি, তাহলে একটু ছোট হবে। ওকে, এইভাবে আপনি একটা ফরম্যাট করে আপনার টেবিলটাকে সুন্দর করতে পারেন। বা এখানে আরো কিছু অপশন আছে, টেবিলের কিছু ফরম্যাটিং আছে। সো এই যে এই টুলসটাতে বা এখানে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে আপনি বিভিন্ন টেবিল স্টাইল পাবেন। এই টেবিল স্টাইলগুলো থেকে আপনি যে কোনো কালারের একটা টেবিল তৈরি করতে পারবেন বা যে কোনো ফরম্যাট অনুযায়ী একটা টেবিল ক্রিয়েট করতে পারবেন, যদি আপনি আপনার সিভিটাকে বা আপনার লেখাটাকে আরো বেশি আকর্ষণীয় করতে চান। ওকে, এই হচ্ছে মোটামুটি টেবিলের কাজ। একটা টেবিল ইনসার্ট করার পর সেটা আপনার আরো কিছু কাজ হতে পারে, সেটা হচ্ছে যে আপনার সাপোজ এখন মনে হতে পারে যে আমি এই টেবিলটাকে বা টেবিল থেকে এটাকে ডিলিট করে দেব বা এই রোটাকে বাদ দিয়ে দেবো, তখন এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করতে হবে, ডিলিট সেলসে ক্লিক করতে হবে, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। একইভাবে যদি আপনি কোনো কলাম ডিলিট করতে চান, কলামটাকে সিলেক্ট করে ডিলিট কলামসে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। আবার যদি চান একটা কলাম ইনসার্ট করতে, তাহলে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কলাম টু রাইটে যদি চান নতুন একটা কলাম ক্রিয়েট হবে। সো টেবিল সম্পর্কে মোটামুটি আমরা একটা আইডিয়া পাইছি। আর একটা জিনিস, যখন একটা টেবিল হয় অনেক সময় আমাদের হিসাবের প্রয়োজন হয়। সাপোজ আমরা আর একটা টেবিল নিই, ওকে, আমরা ছোট আর একটা টেবিল নিই, খুব বড় নিব না। সাপোজ ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু বলতেছি, আমাদের এই তিনটার দরকার নেই, আমরা এই তিনটা ডিলিট করে দিই, ডিলিট এটাকে আমরা সেন্টারে নিয়ে নিই। সো আমরা এদিকে নাম্বার হিসাব করবো, সাপোজ বাংলা 80, ইংলিশ 75, ম্যাথ 85। এক্ষেত্রে আমরা আরো একটা কলাম নেই কাজটা বোঝার জন্য,
ইনসার্ট কলাম টু রাইট, বাংলা ফার্স্ট, এটা ধরলাম বাংলা। আমরা উপরে একটা অ্যাজিউম করে নিচ্ছি, একটু উপরে একটা কলাম নিই, সেটা হচ্ছে সাবজেক্ট। ফার্স্ট টার্ম, এটা ধরলাম সেকেন্ড টার্ম। দুই টার্মের এই ক্ষেত্রে আমরা এটা টোটালটা নামাইতে যাচ্ছি। এখানে টোটাল কত হবে, টোটাল আমরা একটা ক্যালকুলেটর ওপেন করেও দেখতে পারি এইভাবে। আর 65 প্লাস 85 প্লাস, যেহেতু এক্সেল না আমাদেরকে এখানে ম্যানুয়ালি করতে হবে, তো 240। সো এই 240টা আমরা চাইলে এটাকে মার্জ করে দিতে হবে। মার্জ করা মানে হচ্ছে সবগুলা টেবিলকে একত্রিত করা, বা চারটা ঘরকে একত্রিত করাটা হচ্ছে মার্জ করা, বা তিনটা ঘরকে একত্রিত করা হচ্ছে মার্জ করা। এই জন্য সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ সেল অপশনে ক্লিক করতে হবে। এটাকে চাইলে আমরা রাইটে নিতে পারি কন্ট্রোল আর এর মাধ্যমে, বা এটাকে আমরা চাইলে যে কোনো জায়গায় মিডিলে নিতে পারি, বা স্পেসের মাধ্যমে আমাদের পছন্দ মতো জায়গায় বসাতে পারি। সো এটা আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবেন, চেষ্টা করুন, ইনশাল্লাহ হবে। সো এই হচ্ছে মোটামুটি টেবিলের ব্যবহার, আশা করা যায় বুঝছেন সবাই। আচ্ছা, টেবিলের পরে আমরা যাব হচ্ছে পিকচার। পিকচার মানে হচ্ছে এই ওয়ার্ড ডকুমেন্টে কোনো পিকচার ইনসার্ট করা। তো আমরা একটা পিকচার ইনসার্ট করি, তো কি করতে হবে, পিকচারে ক্লিক করতে হবে, যে কোনো একটা পিকচার ডাবল ক্লিক করলে পিকচারটা এখানে চলে আসবে। সো এটা আসছে কিন্তু কার্সর যে পজিশনে থাকবে সেই পজিশনে আসবে। তো আমি যদি এখন আমার কার্সরটা এখানে রাখি, তখন পিকচারটা কোথায় আসবে, আমার এই পজিশনে আসার কথা ছিল, কিন্তু এটা উলট পালট হয়ে যাচ্ছে। ঠিক এই কারণে আমাদেরকে ইনসার্টের মধ্যে আরো একটা টুলস আছে, এটা একটু পিকচারের জন্য জানা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে টেক্সট বক্স। সো টেক্সট বক্সটা কি, যে আপনি ওয়ার্ড ডকুমেন্টের কোথাও একটা বক্স করতে পারবেন। এই কারণে কি করতে হয়, এখানে অটোমেটেড কিছু বক্স আছে, এগুলোও নিতে পারেন, অনেক বক্স আছে। কিন্তু যদি আপনি অটোমেটেড বক্স গুলো না নিতে চান, তাহলে আপনি ড্র টেক্সট বক্সে ক্লিক করবেন। যে কোনো একটা টেক্সট বক্স ক্রিয়েট করবেন, এভাবে ক্রিয়েট করে আপনি ইনসার্টে যান, পিকচার নেন, যে কোনো পিকচার দেন, পিকচারটা এটার ভিতরে থাকবে। সো এরিয়া লোকেশন করার জন্য পিকচারটা আপনি একটা টেক্সট বক্সের মধ্যে নেওয়াটা বেটার। তবে এক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডে বেশিরভাগই আমরা কি করে থাকি, সিভি তৈরি করে থাকি, বা সিভির ক্ষেত্রে কি হয়, একটা ছবি দিতে হয় আমাদেরকে। তো ছবিটা আমরা কোথায় দিই, সাধারণত ডান পাশে, ঠিক এইখানে। সো এখানে আপনি একটা বক্স করেন, তারপরে ইনসার্ট করেন, ইনসার্ট করে পিকচারে যান, আপনার নিজের ছবিটি এখানে নিয়ে আসেন, তারপরে এটাকে টেনে সাইজ মতো করে দেন। এভাবে আপনি একটা ওয়ার্ডে একটা ছবি আনতে পারবেন এবং ছবিটাকে বিভিন্ন ওয়েতে এডিট করতে পারবেন। ছবিতে ডাবল ক্লিক করলে আপনার এডিটিং অপশন আসবে, এখান থেকে আপনি চাইলে এটাকে এইভাবে বিভিন্ন শেপ দিতে পারবেন, বা একটু গোল শেপ, বা আরো বিভিন্ন ধরনের শেপ আছে, এই শেপগুলা চুজ করতে পারবেন। এই দেখুন অনেক শেপ আছে এখানে। এরপরেও আছে বিভিন্ন পিকচার শেপ। সো এখানে যদি আপনি এই শেপে ক্লিক করেন, পিকচারটা এমন হয়ে যাবে। পিকচার বর্ডারের মধ্যে বিভিন্ন, বা যে বর্ডারটা নিয়েছেন এই বর্ডারের বিভিন্ন কালার চেঞ্জ করার জন্য যে কোনো একটা কালার চুজ করতে পারেন। আর পিকচার ইফেক্ট আছে, যদি কোনো সাইড ইফেক্ট দিতে চান বা শ্যাডো দিতে চান, তাহলে এখানে ইনার শ্যাডো, যেটা ভিতরগত শ্যাডো, ভিতরের দিকে একটা শ্যাডো দেখাবে, এটা আউটার শ্যাডো, বাইরের দিকে একটা শ্যাডো দেখাবে। তো চাইলে আপনি এখান থেকে, বা রিফ্লেকশন, কোনো রিফ্লেকশন দেখাবে কিনা, এই জিনিসগুলো আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আরেকটা জিনিস, এখানে ব্রাইট এবং কন্ট্রাস্টের ব্যাপার আছে। তো আপনার ছবিটা কতটুকু ব্রাইট হবে, আমরা ছবিটা একটু বড় করে দেখি। ব্রাইট
এক্ষেত্রে আমি যদি এটা ক্লিক করি আমার ছবিটা একটু চেঞ্জ আসতেছে। সো আপনি চাইলে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন এখান থেকে, বা কন্ট্রাস্টের যে ব্যাপার আছে এগুলো বাড়াইতে কমাইতে পারবেন, বা রিকালারিং এর যে ব্যাপার আছে যদি কোনো কালারফুল করতে চান তাহলে এখান থেকে এটাকে যে কোনো কালারে কনভার্ট করতে পারবেন, যেগুলো অটোমেটেড অবস্থায় আছে। তো এটা হচ্ছে পিকচারের কাজ মূলত। ক্লিপ আর্ট এটা ইউজ হয় না, তারপর আমি বলে দিচ্ছি যে ক্লিপ আর্ট কিছু আর্ট বা অটোমেটিক কিছু আর্ট আছে, এই আর্টগুলো আপনি ডকুমেন্টে যদি ইনসার্ট করতে চান ড্রয়িং এর জন্য বা কোনো কিছুর জন্য, তাহলে এইগুলা অনেক সময় প্রয়োজন হয়। তো এটাতে ক্লিক করলে এই ধরনের একটা শেপ আসবে। দেন হচ্ছে অর্গানাইজ ক্লিপে ক্লিক করলে এখানে অফিস কালেকশন, এর মধ্যে বিভিন্ন ধরনের পার্ট আছে, এটাকে ক্লিকের মাধ্যমে আপনি বা কপি করে এখানে পেস্ট করলে এটা চলে আসবে। সো এইভাবে আপনি একটা ক্লিপ আর্ট আনতে পারবেন। শেপ খুবই ইম্পর্টেন্ট জিনিস কোডের ক্ষেত্রে। শেপটা আপনি কিভাবে করবেন, যে শেপে ক্লিক করে যে কোনো একটা শেপ আপনি নিতে পারেন। সাপোজ অ্যারোটা আপনার দরকার, তো একটা অ্যারো দিবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যখন অ্যারোটা নিলাম তখন এটা উল্টা পাল্টা চলে যাচ্ছে। এই ক্ষেত্রে যা করতে হয় সেটা হচ্ছে অ্যারোটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট প্রেস করে টান দিলে সেটা একদম স্ট্রেট যাবে, ঠিক এইভাবে। এছাড়া বিভিন্ন ধরনের শেপ আছে, যারা ডিজাইন করতে চাই বা ওয়ার্ডেও মোটামুটি ভালো ডিজাইন করা যায়, তারা ইনসার্ট থেকে বিভিন্ন ধরনের শেপ আছে। যেমন এটা একটা শেপ, মেঘের শেপ একটা। আবার এগুলো চাইলে কিন্তু আপনি কালারও করতে পারবেন, বিভিন্ন ধরনের কালারিং সিস্টেম আছে। এছাড়াও বিভিন্ন ধরনের শেপ আছে, একটা লাভ শেপ, এদিকে আপনার মানুষের শেপ, কালার করলে কালার আসবে। সো এগুলো আপনাদের ঘাটতে হবে, একটু ঘেটে ঘেটে দেখবেন যে কোন শেপটা কেমন বা কোনটা দিয়ে আপনি কি তৈরি করতে পারেন। চাইলে এগুলোও কি আগের মতো আপনি যে শেপগুলা হঠাৎ করে চেঞ্জ করতে পারবেন, বা এগুলোর মধ্যে কিছু সাইড ইফেক্ট যদি দিতে চান বা শ্যাডো ইফেক্ট দিতে চান তাহলে সেটাও দিতে পারবেন। এই যে দেখেন বিভিন্ন ধরনের ইফেক্ট। ওকে, আমরা এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আপনার শেপের কাজ। এই ফিচারটা হচ্ছে স্মার্ট আর্ট। আমরা অনেক সময় বিভিন্ন জিনিস লিখে থাকি, যেমন প্রসেস। স্মার্ট আর্টে ক্লিক করলে দেখবেন যে লিস্ট, প্রসেস, সাইকেল, হায়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড। সো আমরা যদি এই ধরনের কোনো কিছু কোনো ডিজাইন আকারে সাজাইতে চাই, সাপোজ সাইকেল, যে কোনো একটা সাইকেল বা চক্রাকারে, যে আমরা কোনো কিছু লিখতে চাচ্ছি বা একটা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কোনো কিছু করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা সাইকেল সিস্টেমটা ফলো করলাম। সো এখানে সাইকেল আমরা কি দিলাম, প্রথমে সাপোজ প্ল্যানিং, তারপরে হচ্ছে সাপোজ অর্গানাইজিং, কোঅর্ডিনেটিং। সো এভাবে আপনি আরো অনেক কিছু, বা চাইলে যদি আপনি শেপ বাড়াইতে চান তাহলে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল ভি প্রেস করলে এই সাইকেল আকারে আপনার এটা চেঞ্জ হতে থাকবে। বা এখান থেকে যদি আপনি এটার কালারটা চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন, বা এটা যদি ডিজাইন বা স্টাইল চেঞ্জ করতে চান তাহলে স্টাইলটাও চেঞ্জ করতে পারবেন। তো ভেরি নাইস একটা পার্ট, আপনারা চাইলে এই জিনিসটা করতে পারেন, বা একটা ভালোভাবে উপস্থাপন করানোর জন্য আপনারা এই স্মার্ট আর্টটা ব্যবহার করতে পারেন। ওকে, চার্টটা খুবই এসেনশিয়াল, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। চার্টের মধ্যে আছে কলাম, লাইন, পাই, বার, এরিয়া, স্ক্যাটার, বিভিন্ন ধরনের চার্ট আছে। আমরা কলাম চার্ট নিয়েই প্রথমে দেখি, বাকিগুলোও সেম কাজ, আমরা লাইন, পাইও দেখবো। সো কলাম চার্টের ক্ষেত্রে আমরা একটা কলাম চার্ট নিব। এক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা জানি চার্ট মানে কি, যে একটা চার্টের মাধ্যমে আমরা একটা গ্রাফিক্যাল শেপে সেই জিনিসটা সম্পর্কে ধারণা পাই। তো এখানে আমরা যে চার্টটা দেখতে পাচ্ছি, এখানে তিনটা সিরিজ আছে, সিরিজ 1 4.3, সিরিজ 2 2.4 এটা, আর সিরিজ 3 হচ্ছে 2।
এই মানটা। সো আমরা যদি 3টা সিরিজ নিয়ে কাজ করতে চাই তাহলে 3টা, আমরা 2টা সিরিজ একটু কেটে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো 2টা সিরিজই আমরা ডিলিট করে দেই এখান থেকে। ওকে, আমরা একটা সিরিজ রাখলাম, দ্যাট মিন্স একটা শেপ আমাদের শো করবে। ওকে, তো আমরা প্রথমে সিরিজের নাম চেঞ্জ করলাম। সাপোজ এটা হচ্ছে ইয়ার, সিরিজের নামটা দিলাম আমরা ইয়ার। বাংলাদেশ, সাপোজ এখানে দিচ্ছি যে কত সালে স্বাধীন হয়েছে। সো বাংলাদেশ হচ্ছে 1971। সাপোজ অন্যান্য দেশ, সাপোজ আমি শিওর জানি না, আমরা ভ্যালুটা চেঞ্জ করার কারণে বারবার এই শব্দটা হচ্ছে, বা আমরা যে 3টা সিরিজ কেটে একটা সিরিজ করছি এই জন্য শব্দটা হচ্ছে। সাপোজ কানাডা, লাস্ট ওয়ান যেটা। ওকে, কানাডাতে আমরা মনে করলাম 1960 ধরে নিলাম, একটা অ্যাজিউম করে নিলাম আমরা। এরপরে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে কেটে দেব। তো এখানে আমরা গ্রাফ থেকে কি দেখতে পাচ্ছি, 1971, এখানে 2000 পর্যন্ত আছে। বাংলাদেশ, ইউকে, কানাডা। কানাডার ভ্যালুটা আমাদের আসে নাই, কি কারণে আসে নাই আমরা দেখবো অবশ্যই। সো কানাডার যে ভ্যালুটা, এটা অবশ্যই কোনো সমস্যা আছে। সো আমরা যদি আমাদের এখানে কোনো প্রবলেম দেখতে পাই তখন আমরা এডিট ডেটাতে ক্লিক করলে আমাদের এক্সেলটা দেখতে পারবো। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি এটাকে সেভ অ্যাজ করি, সো এবার আসছে আমাদের এটা। তো আমরা দেখতে পাচ্ছি 1971, 1955, 1950, আর এখান থেকে এটা বুঝতে পারতেছে 1955 মাঝে বা 1954। সো এটা হচ্ছে একটা গ্রাফ। সো এটা হচ্ছে কি গ্রাফ, একটা কলাম গ্রাফ। সো আমি যদি এখান থেকে একটা লাইন গ্রাফ করতে চাই এটাকে, তখন আমি জাস্ট এখানে সিলেক্ট করে চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করব, লাইনে যাব, লাইনে যাওয়ার পরে যে কোনো একটা লাইন চুজ করব, ওকে প্রেস করব, তখন আমরা এটা একটা লাইন সিস্টেমে পাবো। এখানেও বিভিন্ন ধরনের চার্টের স্টাইল আছে, চাইলে আমরা যে কোনো একটা চার্ট স্টাইল চুজ করে এটাকে এই কালারে পরিণত করতে পারি। এরপরে যদি চাই যে না আমি এটাকে পাই আকারে দেখতে চাই, তখন আমরা একটা পাই সিলেক্ট করব, যে কোনো পাই চার্ট। পাই চার্টের মাধ্যমে এটাকে ডিফাইন করে দেবে। চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন বা যে কোনো কাজ করতে পারবেন। ওকে, চার্ট লেআউটের মধ্যে একটা পার্ট আছে, সেটা হচ্ছে চার্টের মধ্যে কিছু লেআউট দেওয়া আছে বা কোনটা কত পার্সেন্টেজ এই আকারে সেটা শো করবে। এখন 20-25 করে ওরা ধরে দিচ্ছে, এটা ওদের ইয়া অনুযায়ী একটা অ্যাজিউম করে দিচ্ছে, বা এটা কোন পার্ট কি বলছে, এটা কানাডার পর এটা বাংলাদেশ, এটা ইউকে, এটা ইউকে, দুইটা ইউকে নাম হয়ে গেছে, দেখেন একটু খেয়াল করেন। তো আমাদেরকে এডিট ডাটায় যেয়ে কি করতে হবে, আমরা একটা ইউএস করে দিই। ওকে, চেঞ্জ হয়নি, এটা সেভ হচ্ছে না বারবার। ইউএস এটা বড় হাতের হবে, আপনারা ঠিক করে নিন। ওকে, এইভাবে হচ্ছে আপনি একটা চার্ট ক্রিয়েট করতে পারবেন আপনার ডকুমেন্টের মধ্যে, বা চার্টটাকে উপস্থাপন করতে পারবেন। আপনি চাইলে আরো অনেক ভালো চার্ট তৈরি করতে পারবেন। এখন আমরা যেটা দেখবো হেডার। হেডার হচ্ছে আপনার ডকুমেন্টের যে হেডিং পার্ট আছে, এই হেডিং পার্টে কোনো কিছু লেখার জন্য আমরা সাধারণত এই হেডার অপশনটি চুজ করে থাকি। সো হেডারের জন্য কি করতে হবে, আপনি অটোমেটেড কিছু হেডার পার্ট আছে, যেমন এগুলো অটোমেটেড, যে কোনো একটা চুজ করলে আপনার ওইটা হেডিং এ শো করবে। এই ধরনের একটা আমরা শো করলাম। সো এটা আমরা যে কোনো লেখা এখানে দিতে পারি, সাপোজ ফ্যামিলি।
আমার টাইটেল ফ্যামিলি, বা আমার টাইটেল আমরা চেঞ্জ করে দিলাম যে ড্রিম আইটি ইনস্টিটিউট। ওকে, সো এখানে পিক দ্য ডেট নামে একটা অপশন আছে, চাইলে আপনি এটা কেটে দিতে পারেন। এটা কেটে দিলে শো করার কথা না, এভাবে কেটে দিতে পারেন। সো এটা জাস্ট একটা ডিজাইন থাকবে। আর যদি চান যে না আপনি এই ধরনের অটোমেটেড কোনো ডিজাইন দিবেন না, ইনসার্টে যান, হেডারে যান, এডিট হেডারে ক্লিক করেন, আমরা আগে হেডারটা রিমুভ করে দিই। এখন আমরা যদি আমরা নিজের ইচ্ছা মতো কোনো কিছু নিতে চাই তখন এডিট হেডারে ক্লিক করলে এই হেডার অপশনটা সে শো করবে। এখানে নিজের ইচ্ছা মতো আমি তখন লিখে দিব ড্রিম আইটি ইনস্টিটিউট। এটাকে আমরা মিডিলে নিতে পারি, এটাকে আমরা বড় করতে পারি। এই যে বড়টা করতেছি এটা আবার কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের সাহায্যে, এটা হচ্ছে শর্টকাট। যে বড় করার জন্য CTRL প্লাস এই চিহ্নটা কন্ট্রোল প্লাস, আবার ছোট করার জন্য CTRL প্লাস এটা। আপনারা চাইলে কিবোর্ড শর্টকাট ব্যবহারের মাধ্যমেও লেখাকে বা ফন্টগুলোকে ছোট বড় করতে পারেন। সো একইভাবে আমরা এখানে আরেকটা অপশন আছে ফুটার। সো আমরা যদি ফুটারে ক্লিক করি এডিট ফুটার, তাহলে আমরা ফুটারের পার্ট পাবো। যে ফুটারের পার্টে আমরা লিখলাম যে দি ইন্ট অসমাপ্ত, সিলেক্ট করলাম, মাঝখানে নিলাম। মাঝখানে নেওয়ার জন্য কি ব্যবহার করতে হয় আপনারা অনেকেই জানেন, বা আমরা আগে বলেছি যে সেন্টার অ্যালাইনমেন্ট। সেন্টার অ্যালাইনমেন্ট বা হচ্ছে CTRL প্লাস E শর্টকাট যেটা। তো শর্টকাট ব্যবহার করাটা সব থেকে বেশি ভালো। ওকে, এখানে আরো একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে আমার যত পেজ, সব পেজে দিন, সব পেজে ড্রিম আইটি ইনস্টিটিউট। সো আমার টাইটেল কি সব পেজে থাকবে নাকি একটা পেজে থাকবে? সো আমরা যদি টাইটেলটাকে একটা পেজে রাখতে চাই তখন আমাদেরকে কি করতে হবে খেয়াল করেন। প্রথমে ক্লিক করতে হবে, তখন ডিফারেন্ট ফার্স্ট পেজে ক্লিক করতে হবে। ক্লিক করে ড্রিম আইটি ইনস্টিটিউট বা যে কোনো নাম লিখে, নাম লিখে আগের মতো করে সেন্টারে নেন, কন্ট্রোল ই দ্বারা বড় করেন, বোল্ড করেন। এবার দেখেন অন্য কোনো পেজে নেই। ফুটারটা আমরা এডিট করি নেই ডিফারেন্ট ফার্স্ট পেজে। যদি আপনারা চান ফুটারটাকেও কি করতে পারেন, ডিফারেন্ট ফার্স্ট পেজ যদি ক্লিক করা থাকে তাহলে ডিফারেন্ট ফার্স্ট পেজে ক্লিক করে দা ইন্ড লিখেন, তাহলে এটাও শুধুমাত্র একটা পেজের জন্যই শো করবে, অন্য কোনো পেজে শো করবে না। এটা আগেরটা। আমরা কাজটা দেখার জন্য সব জায়গা থেকে মুছে দিই, তাহলে আরো সহজে বুঝতে পারবো। তো ড্রিম আইটি এখন এক জায়গায় আছে। এখন আমরা এই হেডারিং এ বা এখান থেকে ইনসার্টে যাই, এডিট ফুটার কি লিখবো, অবশ্যই লেখার আগে কি করতে হবে, ডিফারেন্ট ফার্স্ট পেজে ক্লিক করতে হবে, দা ইন্ট মাঝখানে নিতে হবে। সো একটু প্রবলেম, আমাদের এটা শো করতেছে না, অনেক সময় টুলসে প্রবলেম করে। আমরা দেখি তো আবার ইনসার্ট ফুটার, এডিট ফুটার, ওকে ইনসার্ট এডিট ফুটার, ওকে। এবার ডিফারেন্ট ফার্স্ট পেজ দি ইন্ট হওয়ার কথা। এবার দুইটা পেজে আসছে, কিন্তু আমার তো একটা পেজে আসার কথা। আরেকবার দেখি, সময় নিচ্ছি একটু, কারণ আমাদের জিনিসটা ক্লিয়ার হতে হবে। নতুন একটা পেজ নেই, কন্ট্রোল এন দিয়ে দেখি এখানে অ্যাকচুয়ালি কি হয়। এডিট ফুটার, আমরা কি বলছি, এডিট ফুটারের উপরে ডিফারেন্ট ফার্স্ট পেজে ক্লিক করব,
দি ইন্ট, মাঝখানে চাইলে বড় করি। এখানে আমার অ্যাকচুয়ালি একটা পেজই আছে, আমরা একটা পেজ নিলাম। আচ্ছা দেখে নিই যে আমরা যত পেজই নেই না কেন আমাদের তখন আর ইন্ড অপশনটা অন্য পেজে শো করবে না, শুধুমাত্র আমরা যে পেজে কার্সরটা রেখে কাজ করছি ওই পেজটাই শো করবে। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন যে হেডার এবং ফুটারের কাজ কি মূলত। ওকে, আমরা নতুন ডকুমেন্ট নিয়ে আরেকটা নিই, কাজ করি। পেজ নাম্বার, এখানে আমার যেমন একটা পেজ আছে, তো আমি চাইলে কন্ট্রোল এন্টার দিয়ে আরো অনেক পেজ নিতে পারি। সেভাবে আমরা যখন পেজ নিব, পেজ নেওয়ার পরে একটা পেজের কোনো নাম্বার নেই, তো আমরা কিভাবে নাম্বার 1 2 3 এভাবে নাম্বার দিব না, আমরা পেজ নাম্বার অপশনটা চুজ করব। পেজ নাম্বার, এখানে আমি কি নাম্বারটা কি টপ অফ পেজে দিতে চাচ্ছি, মানে কি পেজের উপরে? যদি পেজের উপরে দিতে চাই তাহলে টপ অফ পেজ সিলেক্ট করে যে কোনো একটা পেজ নাম্বার সিলেক্ট করব, তাহলে কি হবে আমার এই উপরে পেজ নাম্বারটা আসবে। এই যে দেখেন, খেয়াল করেন, বড় করলে দেখা যাবে 1 2 3 4 অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে। একইভাবে আমরা পেজ নাম্বার, টপ অফ পেজের আরো বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, দেখেন কালারফুল বা বিভিন্ন ধরনের স্টার টাইপের বা রেক্টেঙ্গেল, বা এটা একটা ফরম্যাট, এই ধরনের বা আরো ফরম্যাট আছে, খেয়াল করেন এটা একটা ফরম্যাট। সো আমরা যদি টপে দিতে চাই, ওকে টপে দিলাম, কিন্তু আমরা যদি চাই যে না টপে দিব না, আমরা বটম অফ পেজে দিব, তাহলে বটম অফ পেজে বা পেজের নিচেই সিলেক্ট করে ক্লিক করব, তাহলে পেজের নিচেই শো করবে। ঠিক আছে, আরো অপশন আছে, যদি আপনি চান যে না মার্জিনের ভিতরে দেবেন, মার্জিন কোনটা, আমার মার্জিন হচ্ছে এটা, এটার ভিতরে থাকবে, তাহলে আমি এখানে ক্লিক করলে এটা পেজ নাম্বারটা তখন এই পাশে শো করবে। আবার আরো অপশন আছে যে মার্জিনে ভার্টিক্যাল লেফট, যে এই পাশে যদি দিতে চান তাহলে এই পাশে শো করবে। সো তবে স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে বটমে দেওয়াটা, পেজ নাম্বারটা বটম অফ পেজের যে কোনো একটা ভালো একটা ফরম্যাট, যেমন এই ফরম্যাটটাই চুজ করতে পারেন, বেটার ফরম্যাট। ওকে, আমরা টেক্সট বক্স সম্পর্কে আগেই জানছি, আমরা এখন আরেকটু দেখি টেক্সট বক্স সম্পর্কে। টেক্সট বক্স কাজ আছে, যেমন এটা একটা বক্স আছে, আমি ক্লিক করলে এটা বক্স আসবে, আমি এই বক্সের মধ্যে যে কোনো জিনিস নিজের ইচ্ছা মতো লিখতে পারবো। এটা হচ্ছে অটোমেটেড কিছু বক্স, আর এই বক্সে আমি কি করতে পারি, বিভিন্ন টুলসের অ্যাপ্লাই করতে পারি, যে চাইলে কালার এইটা সেইটা অনেক কিছু আছে এদিকে, বা এখানে শেপ গুলো আছে, যে বিভিন্ন শেপে যদি চান এটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ত্রিভুজাকৃতির শেপ। ইনসার্টের ক্ষেত্রে একটা মোস্ট বা টেক্সট বক্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবহার দেখায়। আমরা সাধারণত অনেক সময় বিভিন্ন ধরনের পিকচার বা ছবি নিয়ে কাজ করে থাকি, তো এক্ষেত্রে আমরা কি করি, একটা টেক্সট বক্স, এরপরে কি প্রয়োজন হয়, আমাদের আরো টেক্সট বক্স প্রয়োজন হয়। সো এখানে দুইটা টেক্সট বক্স, দুইটা টেক্সট বক্সে আমরা অনেক সময় কি করি, এভাবে রেফারেন্স লিখি, যে সিভির ক্ষেত্রে সাপোজ এখানে রেফারেন্স পারসন 1 আর এখানে হচ্ছে রেফারেন্স পারসন 2। রেফারেন্স 2, সো রেফারেন্স 1 যেটা, সেখানে আপনি ডিটেলস লিখলেন, একজনের নাম লিখলেন, সাপোজ গোলাম কিবরিয়া, এই যে রেফারেন্সটা লিখেন, আমরা যখন সিভিতে লিখি আমরা কি বক্স সহ তাকে দিয়ে দেই, বা আমাদের সিভিতে কি বক্স সহ থাকে না। সো এই যে রেফারেন্স লেখার পরে টেক্সট বক্সের যে কালারটা, এটা অ্যাকচুয়ালি একটা কালার, এই কালারটাকে আমাদেরকে তুলে দিতে হবে। সো এটার জন্য যা করতে হয়, সেটা রাইট বাটন ক্লিক করতে হবে, ফরম্যাট টেক্সট বক্সে যেতে হবে, এখান থেকে কালারটাকে নো কালার করে দিতে হবে। ওকে করলে তখন আর এই কালারটা শো করবে না। খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ, আমাদের ডকুমেন্টে কাজ করার সময় বেশিরভাগ সময়ে এই কাজটা করতে হয়। তো এইভাবে আপনি আপনার রেফারেন্স করে দিবেন, কিন্তু এখানে বক্সের শেপ আছে, কিন্তু বক্সটা কালার যেহেতু নেই, কোনো কালার নেই, নো কালার, সেহেতু আপনার প্রিন্টে আসবে না এবং লেখাটা মনে হবে নর্মালি লিখছেন। আর তা না হলে আপনাকে কি করতে হবে, এদিকে
একটু খেয়াল করেন। রেফারেন্স 1, এরপর আপনাকে ট্যাব প্রেস করতে হবে, তার নির্দিষ্ট ট্যাবে যে রেফারেন্স 2, আবার যান, এরপর আবার ট্যাব করেন। এইভাবে অনেকে করে থাকেন। তবে টেক্সট বক্স দিয়ে করলে এটা তাড়াতাড়ি, এবং অনেক সময় দেখা যাবে যে এখানে একজনের অনেক ডিটেলস আছে, একজনের ডিটেলস বেশি, একজনের কম হতে পারে। সাপোজ ইনার আর নাই, কিন্তু ইনার একটা আছে, তখন আপনাকে আবার এদিকে যেতে হবে, যে এদিকে ওনার ডিটেলস দিতে হবে। তো এই ধরনের অসুবিধা দূর করার জন্য টেক্সট বক্স সাধারণত ব্যবহার করা হয়, এবং টেক্সট বক্সের কালারটা না করে দিলে বা নো কালার করে দিলে ওটা আর প্রিন্টে দেখা যায় না। এরপর যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্ড কে আর্ট করে দেখানোর জন্য। যেমন আমরা বিভিন্ন ধরনের এখানে ডিজাইন দেখতে পাচ্ছি, তো আমরা যে কোনো একটা নিই, এটাই সিলেক্ট করলাম। তো এখানে প্রথম অবস্থায় যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনি আগে চাইলে ফন্টটাকে সিলেক্ট করতে পারেন, যে কোন ধরনের ফন্টটায় আপনি লিখতে চাচ্ছেন। যে ওকে, আমি এই ফন্টে লিখতে চাচ্ছি, ওকে ভালো কথা, লিখেন ড্রিম আইটি ইনস্টিটিউট, ওকে করেন, তাহলে এই সিস্টেমে এই ফন্টটা এখানে শো করবে। আপনি যদি চান আপনার টেক্সটটাকে এডিট করতে, তাহলে এডিট টেক্সটে ক্লিক করেন। যদি চান ফরম্যাট চেঞ্জ করতে, তাহলে ফন্ট স্টাইল চেঞ্জ করেন, ওকে। আবার যদি চান এডিট করতে বা স্পেসিং এর ক্ষেত্রে এটা এক ধরনের স্পেস টাইট আছে, নরমাল, লুজ আছে। তো এডিট টেক্সটের ক্ষেত্রে চাইলে যদি ফন্ট সাইজ বাড়াইতে চান বাড়ান, এটাকে বোল্ড করবেন, বোল্ড করলে বোল্ড করতে পারেন। মাঝখানে আনতে চাইলে মাঝখানে অ্যালাইনমেন্ট ইউজ করতে পারেন। তো জাস্ট অ্যাজ ইউজুয়াল নরমাল। সো ওয়ার্ডটাকে অনেক সময় আমরা হাইলাইট আকারে দেখার জন্য মূলত এই ধরনের কাজ করে থাকি। টেক্সট হিয়ার, তো চাইলে আপনি টেক্সটের জায়গায় যে কোনো কিছু লিখতে পারেন। এইভাবে, ওকে। এরপর এই সিগনেচার লাইন বা ডেটার টাইম এগুলো অ্যাকচুয়ালি লাগে না, তো ওকে করলে আপনি একটা সিগনেচার লাইন পাবেন। তো এখানে সিগনেচার দিতে পারবেন, তবে এগুলো অ্যাকচুয়ালি দরকার হয় না আমাদের বেশি। সিগনেচার দেওয়ার জন্য আমরা সাধারণত শেপটাকে বেশি ব্যবহার করি। দেখুন, যে কোনো একটা শেপ ধরে টান দিলে একটা লাইন আসবে, তারপরে নিচে নাম, বা আগে কি করি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত নামটা আছে লিখি। সাপোজ সেটার উপরে আমার একটা সিগনেচার লাইন লাগবে। এক্ষেত্রে আমি এখান থেকে একটা শেপ নিয়ে শিফট প্রেস করে এভাবে একটা সিগনেচার লাইনে দাগ দিয়ে থাকি। এদিকে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইকুয়েশন। বিভিন্ন ধরনের যখন ওয়ার্ডে আমরা ম্যাথমেটিক্যাল কোনো কাজ করতে যাব, তখন আমাদের এই ইকুয়েশনের প্রয়োজন হবে। সো এটা হচ্ছে a = পাই আর স্কোয়ার, বা এটা কিছু ফরম্যাটেড অবস্থায় আছে। সো অ্যাকচুয়ালি এখানে এই এরোতে ক্লিক না করে আপনি যদি মাঝখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, তখন আপনি এর আরো লং ফাংশনটা পাবেন। তো আর এই পার্টটায় আছে কি বিভিন্ন ধরনের সিম্বল। এই সিম্বলগুলো আপনি যেমন এখানে বেসিক ম্যাথ আছে, গ্রিক লেটার আছে, অপারেটর আছে, অ্যারোস আছে। সো যে কোনো জিনিস আপনি এখান থেকে এই চলে আসছেন, এখানে সিলেক্ট করছি, এটা চলে আসছে। তো কাজের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের ইকুয়েশন গুলো দরকার হবে। আমরা কোনো ফ্র্যাকশন লিখতে চাচ্ছি, উপরে 1 নিচে 2, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই জিনিসগুলো চুজ করতে পারি। আরো অনেক অপশন আছে, এখানে দিকে ব্র্যাকেট, সাইন থিটা, কস থিটা, সাইনে এই ধরনের লেখার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ইকুয়েশন গুলা এখান থেকে ব্যবহার করে থাকি। কাজের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সিম্বল।
যে বিভিন্ন ধরনের সিম্বলের প্রয়োজন হয় আমাদের। তো এই যেমন এখানে আমরা এখানে কিছু সিম্বল আছে, তো আমরা মোর সিম্বলে ক্লিক করলে আর বেশি দেখতে পাবো। এখানে আবার ফন্টের মধ্যে আবার কিছু পার্ট আছে, যেমন আপনি যদি অ্যাডোবি অ্যারাবিক ক্লিক করেন এক ধরনের দেখতে পারবেন, আপনি যদি অ্যাডোবি ক্যাশন প্রো ক্লিক করেন তাহলে এক ধরনের দেখতে পারবেন, আপনি যদি অ্যাডোবি ডেভিনিগারি সিলেক্ট করেন তাহলে এক ধরনের দেখতে পারবেন। সো একভাবে এখানে অনেক আছে। সো আপনি যে কোনো ধরনের, সাপোজ আপনার এটা দরকার, এই সিম্বলটা দরকার, এটা সিলেক্ট করে ইনসার্ট করবেন, এবার ক্লোজ করে দেন, আপনার এটা ডকুমেন্টে চলে আসবে। সো যে কোনো ধরনের সিম্বল আপনি এখান থেকে চুজ করে নিয়ে আসতে পারবেন। তো সাপোজ আমাদের অ্যান্সারের জন্য এটা দরকার, তখন আমরা এটাকে ইনসার্ট করব। আমরা অনেক সময় যে এই ধরনের লেখা লিখে থাকি যে অ্যান্সার এ বি সি বি সি, তিনটা অ্যান্সার আর একটা চারটা অপশন, এর মধ্যে আমি অ্যান্সারটাকে যদি দিতে চাই তাহলে 4 নাম্বার হচ্ছে এটা। তো এই নাম্বারে এই ধরনের কোশ্চেন উত্তর, তো অ্যান্সারটা হবে সাপোজ ম্যান। সো আমরা অ্যান্সারটাকে এই ধরনের সিম্বলের সাথে, কিন্তু এই সিম্বলটা অ্যাকচুয়ালি এখানে পাওয়া যাবে না, এসে পাওয়া যাবে না, কিবোর্ডে পাওয়া যাবে না, এটা আপনাকে ইনসার্ট থেকে করে নিতে হবে। আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে শর্টকাট সিস্টেম করে নিয়ে আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এই ধরনের সিম্বল ইউজ করতে পারবেন। এটা আমরা লাস্টের দিকে দেখব। ধন্যবাদ সবাইকে। আশা করছি আপনারা সবাই ইনসার্টের ব্যাপারগুলো বুঝতে পারছেন। সবাই প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর পঞ্চম পর্বের টিউটোরিয়াল নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় জানাচ্ছি।